হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গল্পের শুরুতে আমরা শেনিউকে দেখতে পাই। ও জেনারেল ম্যানশনে নিজের দাসী ন্যানের সাথে এসেছে। শেনিউ ভেতরে ঢুকতে চায়, কিন্তু দরজা বন্ধ ছিল। তখন একজন আঙ্কেল জিজ্ঞেস করে, তুমি কে? শেনিউ বলে, আমি জেনারেল জি এর স্ত্রী। আঙ্কেল বলে, আরেকজন এসে পড়েছে? যা শুনে শেনিউ ভাবে, কি আরো একজন এসেছে? ও ভেতরে ঢুকে আসলে দেখে আরেকজন মেয়ে একটি বাচ্চাকে নিয়ে এসেছে। নেনে বলে, ম্যাডাম, এই মেয়ের কাছে দেখি জেনারেল সাহেবের বাচ্চাও আছে। আপনি কি তাহলে ধরা পড়ে যাবেন? শেনিউ ভাবে, আমি তো খোঁজ খবর নিয়েই এসেছি, আরেকজন মেয়ে এখানে আসলো কি করে? যাই হোক, অন্যদিকে আমরা জেনারেল জি এর ভাই ইয়াংকে দেখি। সে একটি লোকের কৃতকার্য ধরে ফেলেছে, তাই শাস্তি দিচ্ছে। সেই লোকটি বলে, আমি কিছুই করিনি, আপনি মিথ্যে অপবাদ দিচ্ছেন। ইয়াং বলে, তোমার বিরুদ্ধে প্রমাণ আছে, তুমি মানুষকে মানুষই মনে করো না, তাই তোমার সাজা মৃত্যুদণ্ড। সে লোককে নিয়ে যাওয়া হয়। যাই হোক, শেনিউ বসেছিল। তখন জি এর ভাই ইয়াং নিচে নেমে আসে। ইয়াং বলে, জি যতদিন বেঁচে ছিল তখন কোনো মেয়ের কথা শুনতে পাইনি। কিছুদিন আগে আমার ভাই মারা গেছে, ঠিক তখনই ওর দুজন স্ত্রী বের হয়ে আসলো। বাহ, এরকমটা চললে লোকে তো আমার ভাইকে প্লে বয় মনে করবে। সেখানে মেয়েটি বলে, আমার সাথে আপনি এই মেয়ের তুলনা করবেন না। আমার কাছে জেনারেল জি এর ছেলে আছে, কিন্তু এই মেয়ের কাছে তো কোনো প্রমাণই নেই। শেনিউ বলে, কিন্তু এই ছেলেকে দেখে তো একদমই জেনারেল জি এর মতো দেখতে নয়, এমনকি ওকে দেখতে তার মায়ের মতো নয়। বোঝাই যাচ্ছে না ওর বাবা কে হতে পারে। বিশেষ করে বাচ্চার দাঁতগুলো একবার দেখুন। ইয়াং বলে, হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন। মেয়েটি বলে, জি আমাকে বিয়ে করেছিল, এটাই তার বাচ্চা। আসলে জি সেদিন ওয়াইন খেয়েছিল, এজন্যই মাতাল হয়ে আমরা রাত কাটাই। পরে সে আমাকে বিয়ে করেছিল, কিন্তু তা বলতে পারেনি, কারণ এতে তার সম্মান নষ্ট হতো। ইয়াং বলে, ও জি ওয়াইন খেয়েছিল, কিন্তু আমি তো জানতাম আমার ভাইয়ের ওয়াইনে অ্যালার্জি আছে, তাই ও সবসময় ওয়াইনের থেকে দূরে থাকতো। দেখো, তুমি ধরা পড়ে গেছো, তাই এখান থেকে যাও। সে মেয়ে চলে যায়। ইয়াং বলে, তাহলে এবার তুমি বলো, তোমার কাছে কি প্রমাণ আছে যে তুমি আমার ভাইয়ের স্ত্রী? শেনিউ একটু চুপ থাকে আর বলে, একদিন জি লড়াইয়ে অনেক আহত হয়ে গিয়েছিল, তাই সে রাস্তাতেই পড়ে গিয়েছিল। তখন আমি তাকে বাঁচিয়েছিলাম। আমার কাছে তার সিল আছে। নেনে সেই সিলটা দেখায়। এটা দেখে ইয়াং শকড হয়ে যায়, কারণ এই সিল জি এর নয়, এটা ইয়াং এর। আসলে জি আর ইয়াংকে দেখতে একদম একরকমের। সেদিন লড়াই থেকে ইয়াং ফিরছিল আর ও অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তখন শেনিউ ওর কাছে আসে আর দেখে এটা তো জেনারেল জি এর সিল। শেনিউ এই সিল দেখে খুশি হয়ে যায় যে জেনারেলকে বাঁচালে আমি একটা রহস্য উদ্ঘাটন করতে পারবো। এজন্য ও ইয়াংকে বাড়িতে নিয়ে যায় আর চিকিৎসা করে সুস্থ করে। ইয়াং এর যখন জ্ঞান ফেরে তখন ও নিজের কাছে সিলটা পায় না, কিন্তু কিছু বলতেও পারে না। আজ এই সিল দেখে ইয়াং এর সব কথা মনে পড়ে গেছে। ও পানি খেতে শুরু করে। তখন শেনিউ বলে, জিকে আমি 1 মাস সেবা করেছি, তখন আমাদের মাঝে ভালোবাসা গড়ে ওঠে। সে বলেছিল আমাকে বিয়ে করবে। এই মিথ্যে কথা শুনে পানি ইয়াং এর মাথায় উঠে পড়ে আর বলে, হয়েছে হয়েছে, তোমার গল্প আমার অনেক ভালো লেগেছে, তো এখন তুমি কি চাও? আমার ভাই তো মারা গেছে। শেনিউ বলে, আমি শুধু এই বাড়ির বউ হিসেবে থাকতে চাই, সারা জীবন জি এর স্মরণেই কাটিয়ে দিতে চাই। ইয়াং ভাবে, এই মেয়েটা তো অনেক চালাক, আমি তো এখন বলতেও পারছি না যে ও আমাকেই বাঁচিয়েছিল, তাহলে তো ধরা পড়ে যাব যে জি এর জায়গায় আমি যুদ্ধ করতে চেতাম। তখনই একজন দাসী এসে বলে, বড় ম্যাডামের গলায় খাবার আটকে গেছে, সে শ্বাস নিতে পারছে না। তারা সবাই বড় ম্যাডামের ঘরে যায়। শেনিউ দৌড়ে গিয়ে বড় ম্যাডামকে সাহায্য করতে থাকে। ইয়াং ঘরে যেতে চাইলে নেনে তাকে ঢুকতে দেয় না, যাতে ইয়াং রেগে বলে, আমি এই মেয়েকে বিশ্বাস করি না, ও আমার মাকে মেরেই ফেলবে। কিন্তু তখনই মায়ের গলার খাবারটা বেরিয়ে আসে। মা জিজ্ঞেস করে, তুমি আমাকে বাঁচালে, অনেক ধন্যবাদ, কিন্তু তুমি কে? শেনিউ বলে, আমি জি এর স্ত্রী, আমি শুধু চাই জি এর স্বীকৃতি, তাহলে আমি সারা জীবন এই বাড়িতে ওকে স্মরণ করে থেকে যাব। মা বলে, ও তুমি জি এর স্ত্রী, ঠিক আছে, তোমাকে কেউ এ বাড়ি থেকে বের করবে না। পরদিন শেনিউ আর নেনে বাইরে বেরিয়ে আসে। শেনিউ বলে, আমি এই বাড়িতে ঢুকেছি আমার বোনের প্রতিশোধ নেওয়ার জন্য। কেন আমার বোনকে মেরে ফেলা হয়েছিল তা আমাকে জানতেই হবে।
ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেনিও তার বোনের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। তখন ও দেখে আশেপাশের সবাইকে মেরে ফেলা হয়েছে। সেখানে ওর বোন আর বোনের মেয়েও মরে পড়েছিল। মেয়েটার হাতে আমরা একটা পুতুল দেখতে পাই, যেটা সেনিও নিজে তার বোন ঝিকে দিয়েছিল। যাই হোক, এরপর জানা যায় সেনিওর বিয়ে জেনারেল জি এর মেমোরিয়াল ট্যাবলেটের সাথে হবে। ইয়াং ট্যাবলেটটা ধরে দাঁড়িয়েছিল আর বিয়ের জন্য তাদের ভেতরে নিয়ে যাওয়া হয়। তখন একজন আঙ্কেল ভেতরে আসে। ইয়াং রেগে বলে, এনাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে কেন? ইয়াং এর দাস বলে, আমি তাকে আটকাতে পারিনি। আঙ্কেল বলে, যেহেতু তুমি প্রাইম মিনিস্টার হয়ে গেছো, এর মানে কি তুমি আমাদের সাথে এমন ব্যবহার করবে? ইয়াং বলে, আঙ্কেল, আমি আপনাকে নিমন্ত্রণ করিনি, এখানে একটি বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আঙ্কেলের ছেলে অর্থাৎ ইয়াং এর কাজিন শাওজেন দেখায় সে তার দ্বিতীয় স্ত্রী আর বাচ্চাকে নিয়ে এসেছে। আমরা দেখতে পাই এটা সেই মেয়েটা যে জেনারেল জি এর বউ হতে এসেছিল। শাওজেন বলে, এই আমার দ্বিতীয় স্ত্রী মুমু, আর এই আমার ছেলে। জি এর সাথে বিয়ে মুমুর হবে। যদি তা না হয় তাহলে তোমাকে মুমুকে বিয়ে করতে হবে, কারণ আমরা একই ফ্যামিলি। আমার দ্বিতীয় স্ত্রীর কথা যদি আমার প্রথম স্ত্রী লি জানতে পারে তাহলে সে তোমার উপরেও রেগে যাবে। তাই তোমার উচিত আমাদের পরিবারের হয়ে মুমুকে বিয়ে করা। ইয়াং বলে, দোষ করেছো তুমি আর তার ফল ভোগ করব আমি। তোমার গার্লফ্রেন্ডের কথা প্রিন্সেস লি জানতে পারলেও আমার কিছু আসে যায় না, এখান থেকে বেরিয়ে যাও। এইসব কথা শুনে সেনিও অনেক ইমপ্রেস হয়ে যায়। ইয়াং বলে, আমি প্রাইম মিনিস্টার, তাই আমার উচিত সবাইকে কন্ট্রোলে রাখা। আবারও বিয়ের কাজ শুরু হয়। সেনিওর বিয়ে মেমোরিয়াল ট্যাবলেটের সাথে হয় ঠিকই, কিন্তু সেটা ধরেছিল ইয়াং, তাই আমরা ধরেই নেব যে বিয়েটা ইয়াং এর সাথে হয়েছে। যাই হোক, বাইরে শাওজেন অনেক চিন্তায় পড়ে যায় যে তার গার্লফ্রেন্ডের কথা জানলে প্রিন্সেস লি অনেক রেগে যাবে। আমাদের এর একটা ব্যবস্থা করতে হবে। বিয়ে শেষ হলে ইয়াং সেই ট্যাবলেটটা সেনিওকে দিয়ে দেয়। সেনিও সেটা নিয়ে বেরিয়ে আসে। তখন একজন দাসী খবর দেয় প্রিন্সেস লি সেনিওকে দেখা করতে ডেকেছে। ইয়াং এর মা বলে, বৌমা তুমি যেও না, আমি জানি সেখানে যাওয়া ঠিক হবে না। সেনিও বলে, কিন্তু আমি যদি না যাই তাহলে তো প্রিন্সেস লি আরো রেগে যাবে। এর চেয়ে ভালো আমি যাব আর সাবধানে থাকব। মা বলে, ঠিক আছে। সেনিও সেখানে চলে আসে। তখন ও একটি বাচ্চার হাতে পুতুল দেখতে পায়, যা দেখে সেনিও বুঝতে পারে এটা তোর বোনের মেয়ের পুতুল, যেটা ও নিজে বানিয়ে তার বোনের মেয়েকে দিয়েছিল। সেনিও জিজ্ঞেস করে, তুমি এই পুতুলটা কোথায় পেয়েছো? বাচ্চাটি বলে, এটা আমার আঙ্কেল আমাকে দিয়েছে। দেখা যায় বাচ্চাটির আঙ্কেল হলো ডাক্তার দুয়ান। সে পুতুলটা দিয়ে বলে, এই পুতুলটা আপনার নেফিউয়ের। দুয়ান একটু ভয় পেয়ে পুতুলটা নেয় আর বলে, হ্যাঁ এটা ওর পুতুল। সেনিও সন্দেহ নজর দিয়ে সেখান থেকে চলে যায়। ভেতরে প্রিন্সেস লি তার ছেলের অসুস্থতার জন্য সকল ডাক্তারদের আনছিল। যে ডাক্তার কোনো উপকার করতে পারে না তাকে প্রিন্সেস লি মেরে ফেলে। শাওজেন তার স্ত্রীকে শান্ত করতে চায়। তখন সেখানে সেনিও চলে আসে। প্রিন্সেস লি বলে, এটা কে? সেনিও বলে, আমাকে আপনার ছেলের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। শাওজেন ভাবে, ভালোই হয়েছে, এত বড় বড় ডাক্তার আমার ছেলেকে সুস্থ করতে পারেনি, এই মেয়েটাও পারবে না, তাহলে প্রিন্সেস লি ওকেও চরম ধোলাই দেবে। তখন সেনিও বাচ্চাটিকে চেক করে বলে, এই রোগ সম্পর্কে আমি জানি, কিন্তু আমাকে একবার শিওর হতে হবে, তাই বাড়িতে গিয়ে বই চেক করতে হবে। শাওজেন বলে, মেয়েটি বাহানা দিচ্ছে এখান থেকে বের হওয়ার, তুমি ওকে যেতে দিও না। সেনিও বলে, আমি যদি এখন ভুল চিকিৎসা করি তাহলে বাচ্চাটির আরো ক্ষতি হতে পারে, তাই আমি চাই বই দেখে সম্পূর্ণ চিকিৎসা করতে। প্রিন্সেস লি বলে, ঠিক আছে তুমি যাও। বাড়িতে ইয়াং এর মা অনেক চিল্লাচিল্লি করছিল যে বৌমা এখনো ফিরে আসেনি, তুমি যাও আর তাকে নিয়ে আসো। ইয়াং বলে, আমি পারবো না। তখন সেনিও চলে আসে। মা ইয়াংকে ধাক্কা দিয়ে সেনিওর কাছে যায় আর জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? সেনিও বলে, হ্যাঁ আমি ঠিক আছি। ইয়াং ভাবে মেয়েটা কেন প্রিন্সেস লি এর ছেলেকে সুস্থ করতে যাচ্ছে, নিশ্চয় ওর কোনো মতলব আছে। তাই ইয়াং তার দাসকে বলে সেনিও আর ন্যানের উপরে নজর রাখতে। দাস ন্যানের উপরে নজর রাখছিল। তখন দেখে ন্যানের দরজা বন্ধ দেখে লাফ দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, যা দেখে দাস হতবাক হয়ে যায়। সেনিও বাইরেই ছিল। তারা দুজন মিলে ডক্টর দুয়ানের কাছে আসে আর সে পুতুলটা দিয়ে বলে, এটা আপনি কোথায় পেয়েছেন? ডক্টর দুয়ান অনেক ভয় পেয়ে যায় আর বলে, এটা তো আমার নেফিউ রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছে।
সেনিও বলে, এখনো সময় আছে, সত্যি বলো, না হলে সেই নিষ্পাপ বাচ্চাটাও মরবে। ডক্টর দুয়ান বলে, আমার কাছে একটি চিঠি আছে। এই চিঠিতে আমাকে সে মরা মানুষগুলোর হার্ট বের করতে বলা হয়েছিল। এ সম্পর্কে আমি কিছুই জানি না। আমি শুধু আমার কাজ করেছি আর আমার নেফিওর জন্য এই পুতুলটা নিয়ে এসেছিলাম। সেনিও চিঠিটা নিয়ে বলে, তারা যদি জানতে পারে তুমি আমাকে সব বলে দিয়েছো, তাহলে তোমাকে মেরে ফেলবে, সাথে সে বাচ্চাটাকেও। এসব শুনে দুয়ান সুইসাইড করে নেয়। এদিকে দাস ইয়াংকে বলে, সেনিও আর ন্যানে পাঁচিল টপকে ডক্টর দুয়ানের সাথে দেখা করতে গিয়েছে। ইয়াং ভাবে, ডক্টর দুয়ানের সাথে ওদের কি কাজ? তখনই ন্যানে আর সেনিও চলে আসে। ন্যানে চিকেন খাচ্ছিল আর সেনিও বলে, ওর খিদে পেয়েছে, তাই আমরা বাইরে গিয়েছিলাম। ইয়াং, তোমার জন্য আমি পেস্ট্রিও নিয়ে এসেছি। এসব শুনে ইয়াং ভাবে মেয়েটি কাজ করছে অনেক প্ল্যানিং করে। পরদিন ও যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ গাড়ি থামিয়ে দেওয়া হয়। দাস জিজ্ঞেস করে, কি হয়েছে, এত ভিড় কেন? তখন ও জানতে পারে ডক্টর দুয়ান আর বেঁচে নেই। ইয়াং বলে, কাল রাতেই সেনিও তার সাথে দেখা করেছে আর সকালেই এই নিউজ, ওই মেয়েটাই কিছু করেছে। তাই ও বাড়িতে এসে বলে, মা জানো, প্রাসাদে কাল যে ডক্টর দুয়ান এসেছিল সে আজ নিজেকেই মেরে ফেলেছে। সেনিও বলে, ও এটা তো অনেক খারাপ হলো। আচ্ছা বাদ দাও, তুমি কি কিছু খেতে চাও? কারণ আজ দুপুরে আমি রান্না করব। ইয়াং রেগে উপরে চলে যায় আর দাসকে বলে, এই মেয়েটার উপরে পায়ে পায়ে নজর রাখবে। আমি জানি ও কিছু একটা প্ল্যান করছে। সেনিও সেই লেটার পড়ে দোয়াত কলমের একটি সুগন্ধ পায়। তাই ও ন্যানেকে নিয়ে সব দোকানে কলমের কালি খুঁজতে থাকে যে কোন দোকানে এই গন্ধযুক্ত দোয়াত কলম পাওয়া যায়। সবগুলো দোকান খোঁজার পর সেনিও বলে, এরকম সুগন্ধ কোথাও পাওয়া যাচ্ছে না। দোকানদার একটি জায়গার নাম বলে দেয় আর বলে যে সেখানে অনেক সুগন্ধের কালি পাওয়া যায়, কিন্তু সেখানে অনেক টাকা পয়সা নিয়ে যেতে হয়, যেমন ধরুন স্বর্ণমুদ্রা, অথবা আপনি যদি কোনো কবি হয়ে থাকেন তাহলে তারা কবিতার বিনিময়েও এই কালি দিতে পারে। ন্যানে বলে, এখন আমরা এই কবিতা কোথায় পাবো? সেনিও বলে, ইয়াং কবিতা লেখে, ওর কাছ থেকে একটা কবিতা চেয়ে আনবো। এসব কিছু দাস শুনতে পায়, তাই ও সরাসরি এসে ইয়াংকে বলে দেয়। একটু পর সেনিও ইয়াং এর জন্য স্যুপ নিয়ে আসে। ইয়াং বলে, কি ব্যাপার, আজ দেখি খুব খাতির করা হচ্ছে, আপনি নিশ্চয়ই এর বদলে কিছু চাইবেন। সেনিও বলে, বেশি কিছু না, আমি জানি আপনি কবিতা লেখেন, তাই আমাকে একটা কবিতা লিখে দেবেন। পুরনো একটা দিলেও হবে। ওর মা বলে, তোমার ভাবে একটা কবিতা চেয়েছে, পুরনো দেবে কেন, নতুন একটা লিখে দাও। ইয়াং বলে, ঠিক আছে, কেমন ধরনের কবিতা চাই আপনার? সেনিও বলে, যে কোনো টাইপের, শুধু ভালো হলেই হবে। যাই হোক, অন্যদিকে প্রিন্সেস লি সকল ডাক্তারকে ধরে মারছিল আর বলছিল, কেউ আমার ছেলেকে সুস্থ করতে পারছে না, তাহলে ডাক্তার হয়ে লাভ হলো কি তোদের? তখন সেখানে সেনিও আর ইয়াং চলে আসে। সেনিও বলে, আমি আপনার ছেলের রোগ সম্পর্কে রিসার্চ করেছি আর তার ওষুধ খুঁজে বের করেছি। প্রিন্সেস লি বলে, এই মেয়েটা এতদিন আসেনি, ও একটা ফ্রড, আমি ওর কথা বিশ্বাস করি না। ইয়াং বলে, সেটা আপনার ব্যাপার, আপনার ছেলেকে সুস্থ করার জন্যই আমরা এখানে এসেছিলাম। যদি এই চিকিৎসা না নিতে চান তাহলে আমরা আসি। এই বলে ওরা ফিরে যাচ্ছিল। তখন প্রিন্সেস লি বলে, দাঁড়াও, আমাকে এর ওষুধের লিস্ট দাও। সেনিও একটি প্রেসক্রিপশন দেয়, যেটা সাউজে নিয়ে বলে, এই মেয়েটাকে বিশ্বাস করো না, এত ডাক্তার যে রোগ ধরতে পারলো না সেই রোগ ও কি করে ধরলো? সেনিও বলে, কারণ এই রোগ আমার গুরুজি খুঁজে পেয়েছিল, সেই এই প্রেসক্রিপশন তৈরি করেছে, আমি গুরুজির কাছে ট্রেনিং নিয়েছি। প্রিন্সেস লি এই প্রেসক্রিপশনটা নিয়ে বলে, ঠিক আছে, এই অনুযায়ী আমার ছেলেকে চিকিৎসা করা হবে। যদি কোনো উপকার না পাই তাহলে তোমার খবর আছে। ওরা সেখান থেকে চলে আসে। গাড়িতে ইয়াং বলে, আমি তো জানতামই না আপনি এত ভালো ডাক্তার। এদিকে ইয়াং এর দাদি বাড়িতে ঢুকে ইয়াং এর মাকে বলে, শুনেছি জি এর স্ত্রীকে তোমরা এই বাড়িতে রেখে দিয়েছো, এটা কিন্তু আমি মেনে নেব না, ওকে এ বাড়ি থেকে তাড়াও। মা বলে, কিন্তু এই মেয়েটা একদমই খারাপ নয়, ওকে আমরা তাড়াবো কেন? দাদি বলে, কারণ আমি বলেছি, আমি জানি ও কোনো মতলব নিয়ে এখানে ঢুকেছে। মা তবুও রাজি হয় না, যাতে দাদি অনেক রেগে যায়। তখন সেখানে সেনিও আর ইয়াং চলে আসে। ইয়াং প্রথমেই দাদিকে তলোয়ার দিয়ে ভয় দেখায়
কারণ দাদি সবসময় মায়ের সাথে খারাপ আচরণ করে। সেনিও বলে, আমি তো জানতামই না ইয়াং এর দাদি বেঁচে আছে, কারণ তাকে তো এতদিন দেখিনি। যা শুনে দাদি আরো রেগে যায় আর বলে, তাহলে তুমি সে অভদ্র মেয়ে, বেরিয়ে যাও এখনই বাড়ি থেকে। তুমি নাকি প্রিন্সেস লিকে সাহায্য করতে গিয়েছিলে, জানো যদি ভুল চিকিৎসা করো তাহলে আমাদের খবর আছে। ইয়াং বলে, আপনি এভাবে কেন কথা বলছেন, ও ভুল চিকিৎসা করবে কেন? তখনই দাস এসে বলে, প্রাসাদ থেকে অনেকগুলো লোক এসেছে। যা শুনে দাদি বলে, দেখলে তো প্রিন্সেস লি রেগে লোক পাঠিয়ে দিয়েছে। মা ভয় পেয়ে যায় যাতে সিনিও বলে কিছু হবে না। ইয়াং বলে, সত্যিই কি তুমি ভুল প্রেসক্রিপশন দিয়েছ? মা বলে, তা যাই হোক, বৌমাকে বাঁচাতে হবে, আমি প্রিন্সেস লিকে বোঝাবো। তখন সেই লোকেরা ঘরে চলে আসে। দেখা যায় তারা অনেকগুলো উপহার নিয়ে এসেছে। দাসী বলে, সেনিও ম্যাডামের প্রেসক্রিপশনে ওষুধ খেয়ে প্রিন্সেস লি এর ছেলে আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছে, তাই সে খুশি হয়ে আপনাদের জন্য উপহার পাঠিয়েছে। যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। দাদি কিছু বলতে পারে না, তাই বলে, আমি এখন যাই। এদিকে ইয়াং কবিতা লিখছিল সেনিউ এর কথা মতো। ও কবিতাটা দাসকে দিয়ে বলে, সেনিউকে দিয়ে দাও, আর খেয়াল রেখো এই কবিতা দিয়ে ও কি করতে চলেছে। যাই হোক, এই কবিতা পেয়ে সেনিউ খুশি হয়ে যায়। ন্যানে বলে, আপনার কাছে তো এই কবিতার দরকার নেই, কারণ আপনার কাছে এখন অনেক স্বর্ণ মুদ্রা আছে, যেগুলো প্রিন্সেস লি উপহার হিসেবে পাঠিয়েছে। সেনিউ বলে, তবুও এই কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি এটাই কাজে লাগাবো। পরদিন দাস ইয়াংকে গিয়ে বলে, আপনার কবিতা সেনিউ ম্যাডাম বাইরে ছড়িয়ে দিয়েছে, তাই সবাই জেনে গেছে আপনি কবিতা লেখেন। জানি না এতে আপনার রেপুটেশন খারাপ হবে কিনা। ইয়াং এতে অনেক রেগে যায় আর বলে, আমাকে তুমি বলেছ কবিতা লিখতে, তোমার কথা রাখতে আমি তা লিখেও দিলাম, কিন্তু এসব করলে কেন? দেখা যায় সেনিউ ছেলে সেজে সেই কালি বা ইঙ্কের দোকানে এসেছে আর সেখানের মালিককে এই কবিতা দেখায়। মালিকের এটা খুব পছন্দ হয়। সে বলে, আমার এই কবজিতে অনেক ব্যথা করছে, এর কি কোনো চিকিৎসা তোমার জানা আছে? সেনিউ তার হাতটা ধরে মচকে দেয় আর এতে মালিকের হাত ঠিক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কবিতার বিনিময়ে কি নিতে চাও? সেনিউ একটি কালি উঠিয়ে স্মেল করে আর বুঝতে পারে এটাই সেই লেটারের কালি। ও জিজ্ঞেস করে, এই কালিটা কে নিয়ে যায় তা আমি জানতে চাই। মালিক বলে, ইউরাজ্যের লোক এখান থেকে কিনে নিয়ে যায়, মনে হয় নিশ্চয় কোনো একটা ঘাপলা আছে। সেনিউ বুঝতে পারে ওর বোনের মৃত্যুর পেছনে ইউরাজ্যই জড়িত আছে। ও বাড়িতে ফিরে আসলে দেখে ইয়াং সেখানেই দাঁড়িয়ে আছে। সেনিউ দৌড় দিতে চাইলে ইয়াং ওকে ধরে ফেলে আর বলে, তুমি আমার কবিতার বাইরে কেন লিক করেছো? সেনিউ বলে, তোমার কবিতা অনেক ভালো, লোকের পছন্দ হয়েছে, এতে এত রেগে যাওয়ার মতো কি হলো? ও সেখান থেকে দৌড়ে চলে আসে। দাস বলে, সেনিউ একটি ইঙ্কের দোকানে গিয়েছিল, তাও আবার ছেলের ছদ্মবেশে। ইয়াং চা খাচ্ছিল, সেটা ওর মাথায় উঠে পড়ে। দাসও হাসতে শুরু করে। ইয়াং বুঝতে পারছিল না সেনিউ করতেটা কি চাইছে। যাই হোক, পরদিন সেনিউ প্রিন্সেস লি এর সাথে দেখা করে। প্রিন্সেস লি অনেক খুশি, কারণ তার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। তাই সে সেনিউকে ইউরাজ্যে নিয়ে আসে আর প্রিন্সেস লিলির সাথে দেখা করায় আর লিলির চিকিৎসা করতে বলে, কারণ বিয়ের 6 বছর পরেও লিলি মা হতে পারেনি। সেনিউ বলে, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে সুস্থ করে তুলব। এরপর সেনিউ লিলির পালস চেক করে আর বুঝতে পারে তার শরীরে কি কি প্রবলেম আছে, কিছু মেডিসিনের দরকার পড়বে। লিলি বলে, ঠিক আছে, আপনি মেডিসিন পাঠিয়ে দেবেন। সেনিউ ইউরাজ্যের ভেতরেই থাকতে চায়, কারণ ও ইনভেস্টিগেট করতে চায়। তাই বলে, আপনাকে প্রতিদিন ফ্রেশ ঔষধ খাওয়াতে হবে, তাই আমার এখানে থাকাই ভালো। সেনিউ এখানে থেকে যায়, কিন্তু ওদিকে ইয়াং এর মা চিন্তায় পড়ে যায় আর ইয়াংকে বলে, তোমার ভাবি ইউরাজ্য থেকে ফেরত আসেনি, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, তুমি একটু দেখো তো। ইয়াং বলে, তুমি তোমার বৌমার জন্য চিন্তা করো না, সে খুবই ধুরন্ধর মেয়ে, আমার চিন্তা হচ্ছে ইউরাজ্যের জন্য। যাই হোক, 2 দিন পরের সিন দেখি। সেনিও ভাবে, 2 দিন হয়ে গেল, এখনো আমি কোনো সন্দেহ করার মতো জিনিস পেলাম না। তখনই একটি বাচ্চা দৌড়ে এখানে আসে। লিলি তাকে ধরে ফেলে আর দাসীকে বলে, এখানে বাচ্চাদের ঢুকতে দিয়েছে কে? বাচ্চারা পানিতে পড়লে দুর্ঘটনা ঘটতে পারে। সেনিউ বলে, এরকম দুর্ঘটনা আগেও ঘটেছে? লিলি বলে, হ্যাঁ, একটি বাচ্চা এখানে পড়ে গিয়ে মারা গিয়েছিল, কিন্তু জানি না এইটুকু পানিতে কি করে পড়লো আর কি করেই মরলো।
হয়তো বাচ্চাটি ছোট বলে। তখন সেখান দিয়ে একটি মেয়েকে যেতে দেখে সেনিও অবাক হয়ে যায়, কারণ এই মেয়েটি ওর বোনের দাসী ছিল। সেনিও বলে, এটা কে? লিলি বলে, মেয়েটি বলেছে ওর সাথে প্রিন্সের অ্যাফেয়ার আছে, তাই কনকিউবাইন হিসেবে তাকে নিয়ে আসা হয়েছে। সেনিও এত অবাক হয়ে যায়। এরপর একটি ইভেন্টে এসে সেনিও সে কনকিউবাইনকে ধরে আর বলে, তোমার আগের ম্যাডামের সাথে এমন কি করা হয়েছিল যে তাকে মেরে ফেলা হয়েছে, আর তার মেয়েকেও মেরে ফেলা হয়েছে। মেয়েটি প্রথমে কিছুই বলতে চায় না, কিন্তু পরে বলে ম্যাডাম এমন কিছু দেখে নিয়েছিল যা তার দেখা উচিত ছিল না, এজন্যই তাকে মেরে ফেলা হয়েছে। সেনিও অনেক রেগে যায় আর মেয়েটিকে মেরে ফেলে। ও নেনেকে বলে, যেখানে নাচ গান হচ্ছে বডিটা সেখানে ফেলে দাও। কথা মতো নেনের বডিটা একদম মঞ্চের মাঝখানে ফেলে দেয়, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন সেনিও ইয়াং এর গাড়ি দেখতে পায় আর সেটা রাস্তাতে থামায়। সেনিও বলে, জানো আমি একটা ইভেন্টে গিয়েছিলাম, এখন জানতে পারলাম কেউ নাকি প্রিন্সের কনকিউবাইনকে মেরে চলে গেছে। কি ভয়ঙ্কর ব্যাপার, তাই না? তখনই বাইরে একজন গার্ড এসে দুজনকে বের করে। ইয়াং বলে, কি হয়েছে? গার্ড বলে, এই মেয়েটা আমাদের সাথে থাকতো, আমাদের সন্দেহ এই মেয়েটাই প্রিন্সের কনকিউবাইনকে মেরেছে। তখন ইয়াং সেনিওকে বাঁচাতে বলে, ও এতক্ষণ আমার সাথে ছিল, আর তোমাদের সাহস কি করে হয় প্রাইম মিনিস্টারের গাড়ি আটকানো? তুমি জানো এর শাস্তি কি? ইয়াং তাকে লাথি মেরে ফেলে দেয় আর কারাগারে নিয়ে যেতে বলে। সেনিও বলে, বাহ, তুমি তো অনেক কুল। ইয়াং অ্যাটিটিউড নিয়ে বলে, এটা তো আমার বাঁ হাতের কাজ ছিল। বাড়িতে এসে দাস ইয়াংকে বলে, সেনিওর বোন আর বোনের মেয়ে মারা গেছে, সেটা ইউ রাজ্যে। এই সম্পর্কে খবর নিতে সেনিও আমাদের সাথে থাকতে শুরু করেছে। ও লিন পরিবারের মেয়ে। যা শুনে ইয়াং চমকে যায়। এরপর যুবরাজ ইয়াং এর সাথে দেখা করে আর বলে, তুমি নাকি আমাদের রাজ্যের গার্ডকে আটকে রেখেছো। আচ্ছা, মানলাম ও ভুল করেছে, এখন ওকে ছেড়ে দাও। কিন্তু ইয়াং একটা কথাও শোনে না, যাতে যুবরাজ রেগে যায়। ইয়াং বাড়িতে আসলে সেনিও তার জন্য খাবার নিয়ে আসে। তখন শাওজেন চিল্লাতে চিল্লাতে আসে যে, তুমি গার্ডকে ধরে রেখেছো, নিজেকে কি ভাবছো তুমি? কিন্তু ইয়াং আর সেনিও এতে পাত্তাই দেয় না। শাওজেন বলে, ঠিক আছে, পরে দেখা যাবে। পরদিন সেনিও আর নেনে যখন বাজারে ছিল, তখন তারা বুঝতে পারে কেউ তাদের পিছু করছে, যাতে ওরা নীরব জায়গায় গিয়ে সকল গুন্ডাদের চরম ধোলাই দেয় আর আবারও ইয়াং এর গাড়ি থামায়। ইয়াং বলে, তুমি আবারও রাস্তার মধ্যে আমার গাড়ি থামালে। সেনিও বলে, কি করব, আমার পেছনে গুন্ডা পড়ে আছে। ও ইয়াংকে দেখায় সে গুন্ডাদের, যাতে ইয়াং বুঝতে পারে এদের শাওজেন পাঠিয়েছে। ইয়াং অনেক রেগে যায় আর বলে, এবার শাওজেনকে এক্সপোজ করার দিন চলে এসেছে। ও মুমু আর তার বাচ্চাটিকে নিয়ে মিটিং এ হাজির হয়। মিটিং এর মধ্যে সবাই ছিল। সবার সামনে ইয়াং বলে, এটা হলো শাওজেনের দ্বিতীয় স্ত্রী আর ছেলে। সবাই অবাক হয়ে যায়। শাওজেন বলে, এরা আমার স্ত্রী নয়। তখন বাচ্চাটি কান্না করা শুরু করে যে, বাবা তুমি এরকমটা কি করে বলতে পারো? যা শুনে সবাই বুঝতে পারে এটাই সত্য। প্রিন্সেস লি বলে, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আসলে প্রিন্সেস লি আগে থেকে জানতো তার স্বামী একটা প্লে বয়, তাই এবার সে সকল সম্পর্ক চুকে বুকে নিল। পরদিন রাস্তায় একটি বাচ্চা চিৎকার করছিল যে, আমার বোনকে বাঁচাও। সেনিও তাকে জিজ্ঞেস করে, তোমার বোন কোথায়? বাচ্চাটি তার সৎ মা বাবার কাছে নিয়ে যায়। সেনিও তাদের ইচ্ছে মতো ধোলাই দিয়ে জিজ্ঞেস করে, ওর বোনকে তোমরা কোথায় বিক্রি করেছো? তারা বলে, ইউ রাজ্যে। সেনিওর মাথা ঘুরে যায় যে ইউ রাজ্যে কি করা হচ্ছে। ও বাড়িতে এসে ইয়াংকে স্যুপ দেয় আর বলে, আমাকে প্লিজ ইউ রাজ্যের কিছু ডকুমেন্টস দাও না। কিন্তু ইয়াং কিছুতেই রাজি হয় না। তখন সেনিও অনেক জোরাজোরি করে যে, ইনভেস্টিগেশনে আমি তোমাকে সাহায্য করতে পারি। এতে ইয়াং তাকে একটি রেকর্ডের বই দেয়। সেনিও দেখতে পায় রাজ্য থেকে এই বছরে 100 বাচ্চা নিখোঁজ হয়েছে, যার মধ্যে 90 জন মেয়ে। এদের কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। ইয়াং এটা দেখে অনেক অবাক হয়। যা হোক, পরদিন লিলি সেনিওকে যুবরাজের স্ত্রী মুলানের সাথে দেখা করায়। সেনিও চেক করে বলে, আপনার মধ্যে তো কোনো সমস্যা নেই। মুলান বলে, আসলে যুবরাজ আমাকে পাত্তাই দেয় না। তুমি কি এমন কিছু করতে পারো যেন সে আমাকে মেনে নেয়? সেনিও যুবরাজকে সন্দেহ করে
তাই বলে আমাকে তার কাছে নিয়ে চলুন। মুলান তাকে নিয়ে যাচ্ছিল, তখন গার্ডরা বলে ভেতরে যাওয়া নিষেধ। যুবরাজ না করেছে, কিন্তু তারা জোর করে ভেতরে আসে। সেনিও বুঝতে পারে পুকুর থেকে অনেক দুর্গন্ধ আসছে, তাই গার্ডদের ঠেলে দিয়ে ও পুকুরে ঝাঁপ দেয়। তখনই ও হতবাক হয়ে যায়, কারণ পুকুরের নিচে অনেক হাড়গোড় পড়ে আছে। সেনিও এতটা শক্ট হয়ে যায় যে আর উপরেই উঠতে পারছিল না। কিন্তু সেই মুহূর্তে ইয়াং সেখানে আসে। ও তাকে বাইরে নিয়ে আসে আর বলে, কি হয়েছিল তোমার? যুবরাজও এখানে চলে আসে। সেনিও ভয় পেয়ে বলে, আমি বাড়ি যাব, না হলে আমার ঠান্ডা লেগে যাবে। ইয়াং তাড়াতাড়ি ওকে গাড়িতে নিয়ে আসে আর জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমার? সেনিও বলে, অনেকগুলো কঙ্কাল। ইয়াং বলে, মনে হয় তুমি ভুল দেখেছ। সেনিও বলে, না, এতগুলো বাচ্চা নিখোঁজ হয়েছে, এর পেছনে যুবরাজেরই হাত রয়েছে। পানির ভেতরে অনেকগুলো কঙ্কাল পড়েছিল, আমি এতে শিওর। ইয়াং আর তর্ক করে না। এরপর ইয়াং জানতে পারে সেনিও যুবরাজকে ঔষধ দিতেই নাকি সে জায়গায় গিয়েছিল, যাতে ও অনেক জেলাস হয়ে যায়। আর সেনিওকে জিজ্ঞেস করে, কিসের ওষুধ দিতে তুমি যুবরাজকে খুঁজতে গিয়েছিলে? সেনিও হতবাক হয়ে যায় যে তুমি হঠাৎ তো রেগে গেলে কেন। যাই হোক, পরদিন লিলি সেনিওকে ধন্যবাদ দেয় তার চিকিৎসা করার জন্য, কারণ লিলি 6 বছর পর প্রেগনেন্ট হয়েছে। দাসী তাদের চা দিয়ে যায়। সেনিও সেটার স্মেলেই বুঝতে পারে কিছু একটা মেশানো আছে চায়ে, আর ও লিলির হাজবেন্ডকে উকি দিতে দেখে। তাই সেনিও চা খায় না, কিন্তু মাথা ঘোরার নাটক করতে থাকে। তখন ওর সামনে লিলির হাজবেন্ড চলে আসে আর হঠাৎ করে সেনিও তাকে অজ্ঞান করে দেয় আর বেঁধে এক জায়গায় নিয়ে আসে। সেনিও জিজ্ঞেস করে, পানির মধ্যে কিসের কঙ্কাল? এসব কে করেছে? সে বলে, আমি এসব জানি না, এসব আমার ভাই যুবরাজ করেছে। ওর মাথায় একটা পাগলা বুদ্ধি আছে যে ও ইমমর্টাল হবে, এজন্য যুবরাজ রিচুয়াল পালনের জন্য বাচ্চাদের এনেছিল। ন্যানে বলে, তাহলে লিন পরিবারকে মেরেছিলে কেন? সে বলে, কারণ লিন পরিবারের মেয়ে এসব জেনে গিয়েছিল, আর এজন্যই যুবরাজ তাকে মেরে ফেলেছে। সেনিও ভীষণ রেগে যায় যে একটা সত্য লুকানোর জন্য সে এতগুলো মানুষকে মেরে ফেলেছে। ও ন্যানেকে বলে ভাইকে সেই পুকুরে ফেলে দিয়ে আসতে। যাই হোক, এদিকে ইয়াং প্রাসাদে মিটিং এ আসে। ইয়াং বলে, আমি জানি আমার উপরে যুবরাজ অসন্তুষ্ট, কিন্তু এর জন্য আমি ক্ষমা চাইছি। তারা সবাই ড্রিঙ্কস করছিল, তখন দাসী এসে বলে, যুবরাজ, আপনার ভাই পুকুরে পড়ে গেছে। তাড়াতাড়ি সবাই এসে ভাইকে ওঠায়, আর পুকুর থেকে অনেক কঙ্কালও বেরিয়ে আসে। এসব কিছুই তো সেনিও চেয়েছিল। ইয়াং এসব দেখে বলে, পুকুরে কঙ্কাল আসলো কি করে? এই খবর ইম্পেররকে জানাতে হবে। কথা মতো ইম্পেররের কাছে নালিশ দেওয়া হয়। তখন ইমপ্রেস তার ছেলের জন্য অনেক চিন্তায় পড়ে যায়, আর ইম্পেররকে বলতে থাকে এসব মিথ্যে, যুবরাজ এসব কিছুই করেনি। কিন্তু তখন একটি মেয়েকে নিয়ে আসা হয়। মেয়েটি বলে, আমাকেও যুবরাজ মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু সেনিও আমাকে বাঁচিয়েছে। যা শুনে মহারাজ অনেক রেগে যায় আর বলে, আরো ইনভেস্টিগেট করা হোক, ততদিন যুবরাজকে কোথাও যেতে দেওয়া হবে না। ইয়াং মহারাজকে ধন্যবাদ দেয়। বাড়িতে আসলে সেনিও আবারও ওকে স্যুপ দেয়, যাতে ইয়াং বলে, তুমি জানো এটা আমার ফেভারিট, তাই প্রতিবার এই স্যুপ রান্না করো। সেনিও ভাবে, আমি নিজেও জানি না আমি কেন সবসময় তোমার পাশে থাকতে চাই, এটা অন্যায়, কিন্তু তবুও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর ইয়াং ও সেনিওকে ভালোবাসে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বুঝতেই পারছো ভাবি আর দেওরের সম্পর্ক। যাই হোক, যুবরাজ ইমপ্রেসকে বলে, মা আমাকে বাঁচাও, আমি ধরা পড়ে গেলে অনেক বিপদে পড়ে যাব। ইমপ্রেস বলে, ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। প্রাইম মিনিস্টার মানে ইয়াংকে আমরা ফাঁসিয়ে দেব। যে ইয়াং ইম্পেরর হতে চায়, তাই ও তোমার নামে অপবাদ দিয়েছে, এজন্য ইয়াং এর রুমে একটি চিঠি রাখতে হবে। ইমপ্রেস একটি মেয়েকে সেই চিঠি দিয়ে ইয়াং এর বাড়িতে পাঠায়। মেয়েটি পেশেন্ট সেজে এসেছে আর সেনিওকে বলে, আমাকে একটু চেক করে বলুন তো আমি ঠিক আছি কিনা। সেনিও চেক করে বলে, তোমার তো কিছুই হয়নি। এতে মেয়েটি হাসতে শুরু করে। তখন ইয়াং এর মা আসে আর বলে, মেয়েটি অনেক সুন্দরী, ওকে ইয়াং এর বউ করে আনলে কেমন হবে? এই কথা শুনে সেনিও এর বুকে চিলিক দিয়ে ওঠে, কিন্তু মুখে হাসি রেখে বলে, আপনার পছন্দ হলে নিশ্চয়ই খুব ভালো মেয়ে। কিন্তু সেনিও এর সন্দেহ হয় যে একদম সুস্থ মেয়ে পেশেন্ট হিসেবে আসলো কেন।
যাওয়ার সময় মেয়েটি চিঠিটা ইয়াং এর ঘরে রেখে দেয়। যাই হোক, যে মাস্টার যুবরাজকে ইমর্টাল হওয়ার জন্য বাচ্চাদের মারতে বলেছিল, সেনিউ সেই মাস্টারকে ধরে ফেলে। আর তাকে নিয়ে যখন ফিরছিল তখন সেনিওর উপরে আক্রমণ করা হয়, কিন্তু ওকে বাঁচাতে ইয়াং হাজির হয় আর ওরা দুজন মিলে সৈন্যদের সাথে ফাইট করে। এখানে ইয়াং বুঝতে পারে ইমপ্রেস তার উপরে রেগে আছে, তাহলে নিশ্চয়ই সেনিউয়ের ক্ষতি চাইবে, যাতে ইয়াং অনেক ভয় পেয়ে যায়, কারণ ও সেনিউয়ের কোনো ক্ষতি হতে দেবে না। যাই হোক, সেই মাস্টারকে ইম্পেররের সামনে হাজির করা হলে মাস্টার সব বলে দেয় যে যুবরাজ ইমর্টাল হতে চেয়েছিল, তাই আমি যা যা বলেছি সে তাই করেছে, বাচ্চাদেরও মেরেছে। যুবরাজ ধরা পড়ে যায়, তাই বলে, হ্যাঁ আমি এসব করেছি, কিন্তু আমি তো রাজ্যের ভালো করতে চেয়েছি। আমি ইমর্টাল হলে সবসময় রাজ্যের খেয়াল রাখতে পারতাম। ইমপ্রেস কান্না করে বলে, তুমি কেমন বোকা, এই ভণ্ড মাস্টারের কথায় বিশ্বাস করেছ। ইম্পেরর রেগে যুবরাজকে কঠিন শাস্তি দেয়। যাওয়ার সময়ও যুবরাজ ইয়াংকে কড়া কথা শুনিয়ে যায়। যাই হোক, এরপর ইয়াং আর সেনিউ একসাথে টাইম স্পেন্ড করতে শুরু করে, যেখানে দুজনেই তাদের ফিলিংস সম্পর্কে বুঝতে পেরেছে, কিন্তু তখন আবারও ওদের উপরে আক্রমণ করা হয়। ইয়াং অনেক ভয় পেয়ে যায় যে এরা আমার উপরে রেগে আছে, আমার জন্য আমি সেনিউর কোনো ক্ষতি হতে দিতে পারি না। পরদিন খবর পাঠানো হয় ইয়াংকে ইম্পেরর ডেকেছে আর সেনিউকে ইমপ্রেস ডেকেছে। ইয়াং বলে, তুমি নিজের খেয়াল রেখো। সেনিউ ইমপ্রেসের সাথে দেখা করতে আসলে ইমপ্রেস বলে, তুমি লিন পরিবারের তাই না? আমাদের উপরে বদলা নিতে এসেছো তাই না? সবাই ওর উপরে আক্রমণ করতে রেডি হয়। তখন সেখানে মুলান আসে আর বলে, কিন্তু ও আপনাদের উপরে বদলা নিতে কেন এসেছে? আপনারা এমন কি করেছেন যে সেনিউ রেগে আছে? এতে ইমপ্রেস কিছু বলতে পারে না। যাই হোক, এবারের মতো সেনিউ বেঁচে ফিরে আসে, কিন্তু বাড়িতে কাউকে দেখতে পায় না। ও সব জায়গায় ইয়াংকে খোঁজে কিন্তু পায় না। তখন এক সৈন্য বলে ইয়াংকে মহারাজ আটক করেছে, কারণ ইয়াং এর রুম থেকে একটি চিঠি পাওয়া গেছে, যাতে ইয়াং লিখে রেখেছে যে সে ইম্পেরর হতে চায়, তাই যুবরাজকে ফাঁসিয়েছে। ইম্পেরর তার উপরে অনেক রেগে আছে। দেখা যায় ইয়াং এখন কারাগারে। তখন সেখানে সেনিউ আসে। ইয়াং বলে, তুমি কেন এখানে এসেছো? তোমাকে যেন কারাগারে না আসতে হয়, এজন্য আমি তোমাকে আমাদের পরিবার থেকে ছিন্ন করেছি। সেনিউ বলে, তবুও আমি তোমার পিছু ছাড়বো না। প্রতিশোধ আমি নিতে এসেছি, তাতে তুমি একা কেন শাস্তি পাবে? কিছুদিন পর যুবরাজ নিচের রূপ পাল্টে প্রাসাদে আসে আর ইম্পেররকেই মেরে ফেলে। আসলে যুবরাজের আসল বাবা ইম্পেরর নয়, এই লোক। তার মানে এই লোক ইমপ্রেসের বয়ফ্রেন্ড। ইমপ্রেস অনেক খুশি হয় যে অবশেষে তার ছেলে রাজা হতে পারবে, কিন্তু তখনই ইমপ্রেসের ওপরে আক্রমণ হয়। এই আক্রমণ করেছে সেনিউ আর ইয়াং। তাদের সৈন্যরা মুক্ত করে দিয়েছে। ইমপ্রেসও মারা যায়। এসব দেখে যুবরাজের বাবা অজ্ঞান হওয়ার নাটক করে। যুবরাজ ধরা পড়ে যাওয়ার পরও হার মানে না। সে হুমকি দেয়, আমি তোদের দেখে নেব। যুবরাজকে কারাগারে নিয়ে যাওয়া হয়। তখন যুবরাজের বাবা উঠে গিয়ে ইয়াংকে তলোয়ারের আঘাত করে। ইয়াং তৎক্ষণাৎ পড়ে যায়। এরপর বাবাকেও কারাগারে নিয়ে যাওয়া হয়। যাই হোক, ইয়াং এর চিকিৎসা সেনিউ করছিল। তখন ও ইয়াং এর গায়ে অনেকগুলো আঘাতের চিহ্ন পায়। সেনিউ বলে, এই চিহ্ন তো আমি জেনারেল জি এর গায়ে দেখেছিলাম, যাকে আমি বাঁচিয়েছিলাম। তাহলে আমি ইয়াংকেই বাঁচিয়েছিলাম। ইয়াং এর জ্ঞান ফিরে আসলে ও নিজেও বলে দেয় যে আমাকেই তুমি বাঁচিয়েছিলে, জেনারেল জি মনে করেছিলে। এখানে ওদের মধ্যে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায় আর দুজনেই স্বীকার করে নেয় যে তারা একে অপরকে ভালোবাসে। যাই হোক, এরপর রাজ্যের নতুন ইম্পেররের আসন দেওয়া হয়। সকল প্রজাদের ইচ্ছেতে এবারের মতো ইম্পেরর হয় ইয়াং আর ইমপ্রেস হয় সেনিউ, অর্থাৎ ইয়াং তার ভাবিকে বিয়ে করে নিয়েছে। বাহ বাহ বাহ। যাই হোক, আমার কাছে গল্পটি ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লেগেছে তা বলেই দিও। বাই।